হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 1-এর থেকে 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এর আগে 1 নম্বরে কিছু প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো পড়বে। 2 নম্বরে কিছু প্রশ্ন দিলাম। আমি যা সমস্ত কিছু আলোচনা করেছি সব চ্যানেল ভিজিট করে পেয়ে যাবে, দেখে নিতে পারবে। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর লিখব, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে সমভূমিতে পরিণত হয় তাকে অবরোহণ বলা হয়। উদাহরণ জলপ্রপাত আর ক্যানিয়ন। নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচের অংশে সঞ্চিত হয় এবং উচ্চতা বৃদ্ধি করে তাকে আরোহণ প্রক্রিয়া বলে। প্রশ্ন, নদীর ষষ্ঠঘাতের সূত্র কি? উত্তর লিখব, কোনো নদীর গতিবেগ যদি কোনো কারণে পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে সেই নদীর বহন ক্ষমতা পূর্বের তুলনায় 64 গুণ। এখানটা 2 আছে, তো এখানে মাথায় একটা 6 হবে, মানে 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 এরমভাবে হবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 6। তো দেন 64 ইকুয়াল 64। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল 64 এরম লিখবে। বৃদ্ধি পায়। নদীর গতিবেগ বৃদ্ধির সাথে নদীর বহন ক্ষমতা বৃদ্ধির এই গাণিতিক সম্পর্ককেই ষষ্ঠঘাতের সূত্র বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ক্ষয়ীভবন বলতে কাকে বলে? উত্তর আমরা লিখব, ভূত্বকের উপরের শিলারাশি, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী প্রবাহ, হিমবাহ ও সাগর তরঙ্গেও প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে অবিরত ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট ক্ষয়জাত পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত ও স্থানান্তরিত হয়। এইভাবে প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকের শিলারাশির ক্ষয়প্রাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। সঙ্গে কিছু বৈশিষ্ট্য লিখে দেব। জলের ভূমিকা সর্বাধিক। নেক্সট লিখব এটা হবে হচ্ছে আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়ার বিভিন্ন উপাদান সক্রিয় থাকে, উদাহরণ সূর্যতাপ, বৃষ্টি, বায়ু, নদী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর লিখব, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতির শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়া ধীর গতিতে ভূপৃষ্ঠের বা তার উপরিপৃষ্ঠের অংশে কখনো এককভাবে কখনো বা সম্মিলিতভাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, নদী উপত্যকা কাকে বলে? উত্তর লিখব, দুই উচ্চভূমির মধ্যবিত্ত দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে বলা হয় উপত্যকা। আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা। অর্থাৎ নদী যে অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। নেক্সট প্রশ্ন, নদী কাকে বলে? কোনো পাহাড়, পর্বত, মালভূমি বা উচ্চভূমির হিমবাহ নির্গত জলধারা বা বৃষ্টির জলধারা যখন ভূমির ঢাল অনুসরণ করে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে মেশে তখন তাকে নদী বলে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা। নেক্সট প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? উত্তর লিখব, কাছাকাছি অবস্থিত দুই নদীর অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। সাধারণত পাহাড় বা পর্বত জলবিভাজিকার কাজ করে, উদাহরণ ভারতের বিন্ধ্য ও সাতপুরা পার্বত্য অঞ্চল। নেক্সট লিখব, পশ্চিমঘাট পর্বতমালা। নেক্সট প্রশ্ন, নদী অববাহিকা কাকে বলে? উত্তর লিখব, মূল নদী উভয় দিক থেকে অসংখ্য উপনদী এসে এবং শাখা নদীগুলির মূল নদীর থেকে বের হয়ে একটি নদী গোষ্ঠীর সৃষ্টি করে। যে নির্দিষ্ট অঞ্চলে একটি নদী গোষ্ঠী গড়ে ওঠে তাকে নদী অববাহিকা বলে। হিমালয়ের গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমগ্র অঞ্চল জুড়ে বিস্তৃত গঙ্গা নদী অববাহিকা। নেক্সট প্রশ্ন, ধারণ অববাহিকা কাকে বলে? উত্তর, নদী অববাহিকার মধ্যে পার্বত্য
পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। ধারণ অববাহিকাতেই মূল নদীর ছোট ছোট উপনদীর অববাহিকা অবস্থান করে। উদাহরণ, গঙ্গার ধারণ অববাহিকা হলো উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চল। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। কাল সকালে আরও কিছু প্রশ্ন উত্তর দেবো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।